আমি কয়েকটা গ্রাফিক্স প্লেট নিয়ে এবার আলোচনায় আসবো, তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এই টার্মের জন্য, তখন তার কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন এবং সেখানে একেবারে নরেন্দ্র মোদীকে গলা জড়িয়ে ধরে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। ঠিক সেই ভাবনাটা থেকে কয়েকটা গ্রাফিক্স এই মুহূর্তে দেখাবো যে বিশ্বের কোন কোন দেশ এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া তাদের জন্য ভালো বলে মনে করেছিল এবং তারপর কারা ভালো বলে মনে করেনি। আমি সেটা একটু আপনাকে দেখাই। এই হচ্ছে গ্রাফিক্স প্লেট 2024 সালের নভেম্বরে 24টা দেশের প্রায় এই যে 2024 সালে 24টা দেশ যারা বলেছিল প্রথম থেকে, আমি সেই রকম কয়েকটা দেশের নাম দেখাবো। প্রথমে হচ্ছে ভারত। 75%-এর ওপরে, প্রায় 80%-এর কাছাকাছি ভারত মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো হবে। তারপরে যদি আমরা এই জায়গাটা দেখি যে আস্তে আস্তে সব থেকে নিচে হচ্ছে কোরিয়া। মানে কোরিয়াটা যদি আমি একটু দেখাতে বলবো যে কোরিয়া কিন্তু তারা কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে যে খুব একটা ভালো হবে না, সেটা বোধহয় তারা বুঝতে পেরেছিল। এবং তারপরে যেগুলো রয়েছে মানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের দেশগুলো রয়েছে, গ্রেট ব্রিটেন রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, ইউএ রয়েছে এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা রয়েছে। মানে ভারত কি প্রথমে, আমি এই প্রশ্নটাই আপনার কাছে করব। এই যে আজকে দাঁড়িয়ে এই ট্যারিফ যুদ্ধটা শুরু হয়েছে 27 তারিখে পর্যন্ত সময়, তারপরে হয়তো এই যে 50% এই শুল্কটা লেগে যাবে, তো কোথাও কি এটা ভারত বুঝতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প আদৌ কারোর বন্ধু নয়? দেখুন, ভারত বরাবরই তার কূটনীতির মাধ্যমে গোটা পৃথিবীকে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এবার আমি এটা সবসময় চাইবো যে আমার আশেপাশের যে সমষ্টিটা আছে তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের জন্য আমার সুখ এবং সমৃদ্ধি বাড়ুক। তার মানে এই নয় যে আমরা কোনোভাবে নিজেদের নেতিবাচক চিন্তাধারাকে আঘাত আনার চেষ্টা করেছি বা কোনোভাবে এটা ভাবার চেষ্টা করেছি যে কোনো বাজে কিছু হতে চলেছে। তাই জন্যই আমরা হোল হার্টেড সাপোর্ট দেয়া। রিগার্ডিং পলিটিক্যাল মাইন্ডসেট, ভারতবর্ষের মানুষজন সবসময় খুব প্রোঅ্যাক্টিভলি যে কোনো মতামত রাখেন এবং বারংবার বোঝাবার চেষ্টা করেন যে হোয়াট উই থিঙ্ক টুডে, ওকে। এবং সেখান দিয়ে একটা জিনিস, আপনারই যে ডেটাটা আপনি দেখালেন, সেখানে ভারতবর্ষের 80% মানুষ ডোনাল্ড ট্রাম্প যখন জানতে পেরেছিল প্রেসিডেন্ট রূপে আবার পুনরায় নির্বাচিত হতে চলেছেন, তখন তারা সেটাকে সমর্থন জানিয়েছিল। এই 80% মানুষ, অর্থাৎ মোর দেন 110 crore পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এবার বাকি দেশগুলোর পপুলেশনকে যদি আপনি সমষ্টিগতভাবে ভাবেন, চায়না বাদে সেই গোটা সমষ্টিকে একত্রিত আনলেও সেই 110 কোটি হবে কিনা আমার ডাউট আছে। সুতরাং এখানে যদি বলেন কার মতামত সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেক্ষেত্রে অবভিয়াসলি ভারত এবং চায়নার মতামতটাকেই আমি গণ্য করার চেষ্টা করব। তার একটাই কারণ, তার কারণটা হলো এই যে দুটো দেশের সমষ্টিগত যেই পপুলেশনটা আছে, এই পপুলেশনটা ইজ মোর দ্যান এনি আদার পপুলেশন ভিজিবল হিয়ার। তার মানে তারা দুজন মিলে যখন ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প আসবে, তারা অবশ্যই ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে এমন কিছু কাজকর্ম করবে যেটা আমেরিকার ইকোনমিকে হেল্প করবে, আশেপাশের দেশগুলোকে গ্রো করতে হেল্প করবে, বা একটা ফিউচারিস্টিক ডাইমেনশন তৈরি করতে চেষ্টা করবে। সেইটা না করে আজকের ডেটে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা হচ্ছে ট্রাম্পের নিজস্ব ইকোনমিটাকে গ্রো করতে চেষ্টা করছে, ট্রাম্পের নিজস্ব ভাবধারাটাকে গ্রো করার চেষ্টা করছে। একটা খুব অত্যন্ত জঘন্য ডেটা মার্কেটে আসছে, যদিও এটা ভীষণভাবে প্রমাণিত ডেটা না, তবুও বিভিন্ন জায়গায় এই ডেটাটা আসছে যে ডোনাল্ড ট্রাম্প যেই দেশের শুল্কর হার কমাচ্ছেন, সেই দেশের ট্রাম্পের ব্যবসা বাড়ছে, সেই দেশে ট্রাম্পের লেজার লিগাসি অ্যান্ড ট্রাম্পের কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেটের ব্যবসা বাড়ছে। এর মানে কি এই যে আমেরিকার রাজনৈতিক চরিত্রকে নানান রকম ভাবে দাঁওতে লাগিয়ে অ্যাকচুয়ালি ট্রাম্প নিজের ব্যবসাটা বাড়াবার জন্যই গোটা বিশ্বের সাথে একটা খেলায় নিয়োজিত হচ্ছে এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে গোটা বিশ্বকে, দ্যাট হোয়াট আই সে টুডে ইউ হ্যাভ টু এগ্রি বিকজ আমি ডোনাল্ড ট্রাম্প। আসল কথা সেটা নয়, আসল কথা একদিন আমি আর রাষ্ট্রপতি থাকবো না, তখন আমার ব্যবসাটা ফুলে ফেপে উঠবে। একদম, এটা ভীষণভাবে প্রাসঙ্গিক এবং দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশগুলোই ট্রাম্পের ওপর ভরসা হারাচ্ছেন। আমি পরের গ্রাফিক্স প্লেটটাতে যাই। এই যে আমি এখানে রয়েছে ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের শীর্ষ সরবরাহকারী। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না যে ভারতে অ্যাপেলের নির্মাণ যেন না করেন টিম কুক, তাকে কিছুদিন আগেই বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এই যে
চীন, ভিয়েতনাম, ভারত এবং অন্যান্যরা আমরা যদি একটা ট্যালি করি 2024 সালের সেকেন্ড কোয়ার্টার এবং 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে, মানে 2024-এর সেকেন্ড কোয়ার্টার আর 2025-এর সেকেন্ড কোয়ার্টার, এই যে দেখা যাচ্ছে যে ভারতে 44%, যেটা 2024 সালে ছিল হচ্ছে ভারতে 13%, চায়নাতে ছিল 61%, 24% ছিল ভিয়েতনামের। সেটা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 44% হচ্ছে ইন্ডিয়া, 30% চায়না, 25% হচ্ছে ভিয়েতনাম আর 2% অন্যান্য। অর্থাৎ ভারতেই যে স্মার্টফোন সব থেকে বেশি উৎপন্ন হচ্ছে এবং সেটা যাচ্ছে ইউএসএতে, এই ছবিটা দেখে সেটা পরিষ্কার। কোথাও কি এজন্য ডোনাল্ড ট্রাম্পের বড্ড গোসা? দেখুন, ওনার ভগ্নদশা কি কারণে আসছে না আসছে এটার ব্যাপারে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এই ধরনের মানুষ সাধারণত খুব নেগেটিভ হয়। এই ধরনের মানুষের মানসিকতাটা কি দিকে যাচ্ছে আমার ঠিক বলাটা, আমার পক্ষে এত দূর থেকে বলাটা খুব অসম্ভবই ধরতে পারে। তবে ভারতবর্ষ টেকনোলজিক্যাল সাপোর্ট শুধু দেয় তা নয়, রিসার্চ সাপোর্ট দেয়, সেমিকন্ডাক্টরসের সাপোর্ট দেয়। একটা স্মার্টফোনের পিছনে যেরকম টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা একটা বড়সড় ফ্যাক্টর, সেরকম ভাবে অনেক রকম ভাবে তারা নিজেদেরকে লাইন আপ করার চেষ্টা করতে পারে। এবং সেইটাকে বুঝতে গেলে একটা কথা বুঝতেই হবে যে কোথাও গিয়ে একটা ডোনাল্ড ট্রাম্প যেটা বুঝতে পারছে না সেটা হলো যে ভারতবর্ষের কনজাম্পশন যেমন বড়, ভারতবর্ষের ম্যানুফ্যাকচারিং সাপোর্টও ততটাই বড়, ভারতবর্ষের লিগাল এক্সিস্টেন্সও ততটা বড় যে তারা কিভাবে মানুষজনকে সাপ্লাই করছে ফর দ্য ডেভেলপমেন্ট। এবার এই যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, এই যে টেকনোলজিক্যাল সাপোর্ট, এই যে লেবার সাপোর্ট, এই 3-4টে ছাতার তলায় তৈরি যে সাপোর্ট গুলো আছে সেটা কিন্তু একদিনে তৈরি হয় না। বা এই কালচার অফ সাপোর্ট এন্ড কালচার অফ ওয়ার্কিং ফর ডেফিনিট কজ, এটাও একদিনে তৈরি হয় না। আজকে যদি মনে করেন যে ট্রাম্প ভারতচ্যুত ভাবে ভাববেন, তাহলে একটা কথা দয়া করে শোনাটা খুব দরকার ট্রাম্পের পক্ষে, সেটা হলো একদিনে এত বড় সিস্টেমটা রিপ্লেস করা যায় না। ঠিক। আমি এই যে একটা একজনের আরেকজনের ওপর এই যে নির্ভরশীলতা, এর পরের গ্রাফিক্স প্লেটটা দেখলে সব থেকে ভালো বোঝা যাবে সেটা। মানে যখন যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছিল, তখন রাশিয়ার যে জীবাশ্ম জ্বালানির তার সবথেকে বড় ক্রেতা কারা, সেইটা এই গ্রাফিক্স প্লেটের মধ্যে আমরা দেখিয়েছি। তার মধ্যে কি কি রয়েছে? তেল রয়েছে, কয়লা রয়েছে এবং গ্যাস রয়েছে। দেখুন, প্রথম হচ্ছে চায়না সব থেকে বেশি কিনেছে, তারপরে কিনেছে ভারত, তারপর তুরস্ক। এই যে দেশগুলো, এবং তারপরে রয়েছে ইইউ, ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব। মানে এই যে সংখ্যাটা, চীন এবং ভারত, যেখানে পপুলেশন যে দুটো দেশের সব থেকে বেশি, তারা এই যুদ্ধকালীন অবস্থাতেও রাশিয়ার জীবাশ্ম জ্বালানি কিন্তু কিনেছে। এবং এই যে নির্ভরশীলতাটা, কোনোভাবেই এটা রণেভঙ্গ যেন না হয় সেটার চেষ্টা কিন্তু এরা করে গেছে। রাশিয়ার কাছ থেকে যেমন চীন কিনেছে, তেমনি ভারতও কিনেছে। এই যে পারস্পরিক নির্ভরশীলতা, এটা কিন্তু এরা চালিয়ে গেছে।